তোমাকে একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ ম্যাডাম বলেন। তোমার এত বড় বাড়ি থাকতে তুমি শহরে ওয়েটারের চাকরি করছো না? কাব্য হেসে দিয়ে বাড়িটা কে বানিয়ে দিয়ে গেছে তাকে আমি চিনি না, আমার নাম করে বানিয়ে দিয়ে গেছে, কে বানিয়ে দিয়েছে তার নামও জানি না। কাব্য তামান্নাকে সব বলল। তামান্না কথাগুলো শুনে অবাক হয়ে গেল। কাব্য তামান্নাকে নিয়ে মেলায় চলে আসলো। তামান্না মেলায় রকমারি জিনিসপত্র দেখে অবাক। গ্রামের মেলায় কত রকমের জিনিসপত্র, বাচ্চাদের থেকে শুরু করে বড়দেরটা। মেলায় প্রচুর ভিড়। মেয়েরা চুড়ির দোকানে দাঁড়িয়ে চুড়ি, কানের দুল এসব কিনছে। বাচ্চারা খেলনা কিনছে। সবাই নতুন পোশাক পরে মেলায় আসছে। তামান্না মেলায় এমন দৃশ্য দেখে অনেক খুশি। তামান্না চুড়ির দোকানে যেয়ে হাতে কাচের চুড়ি নিয়ে দেখতে লাগলো, হাতে পড়তে লাগলো। তামান্না কাব্যর দিকে তাকিয়ে, সুন্দর লাগছে না? কাব্য মাথা নাড়ালো। তামান্না এ দোকান ও দোকান যেতে লাগলো আর একটা একটা করে জিনিস কিনতে লাগলো। কাব্য পুরো অবাক হয়ে তামান্নাকে দেখছে। হঠাৎ করে এমন পরিবর্তন! গ্রামে এসে সব কিছু মানিয়ে নিচ্ছে। কাব্যর মাথায় কিছু ঢুকছে না। রাত 10টা। মেলা থেকে জিনিসপত্র কেনা শেষে বাসার দিকে রওনা হলো তামান্না আর কাব্য। তামান্না কাব্যের সাথে বকবক করতে লাগলো। সারা রাস্তা বকবক করতে করতে বাসায় চলে আসলো তারা। তামান্না নিজের রুমে চলে গেল। কাব্য করিমুন বেগমের সাথে কথা বলতে লাগলো। করিমুন বেগম খাবার রেডি করতে লাগলো। কিছুক্ষণ পর তামান্না আসতে সবাই মিলে একসাথে খেয়ে নিল। পরের দিন বিকালে কাব্য বাহিরে দাঁড়িয়ে আছে তামান্নাকে নিয়ে গ্রাম ঘুরিয়ে দেখাবে। তামান্না ভেতরে সাজছে। কিছুক্ষণ পর তামান্না বাহিরে আসতেই কাব্যের চোখের পলক যেন পড়ছে না। দেখে মনে হবে না শহরের ম্যাডাম, গ্রামের মেয়ে বলতেই হবে। তামান্না কাব্যের তাকানো দেখে লজ্জা পেল। তামান্না বলল, কি দেখছো এভাবে? তামান্নার কথায় কাব্য বলল, আপনি আসলে কি শহরের ম্যাডাম? কেন? আপনার এরকম পরিবর্তন দেখে সত্যি অবাক হচ্ছে, এতটা ভালো ব্যবহার করছেন। কেন? আগে বেশি খারাপ ছিলাম? তা না, তবে একটু ছিল। মানুষ পরিবর্তনশীল, কখন কে কার ভালো লেগে যায় কেউ তো আর বলতে পারে না। মানে? আমাকে সুন্দর লাগছে না? হ্যাঁ লাগছে। তামান্না হাসলো। কাব্য তামান্নাকে নিয়ে গ্রাম ঘুরিয়ে দেখাতে লাগলো। তামান্না কাব্যের সাথে থাকার সময়টুকু উপভোগ করতে লাগলো। রাতে বাসায় ফিরতেই করিমুন বেগম তামান্নাকে বলল, তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? তামান্না করিমুন বেগমকে জড়িয়ে ধরে। না আন্টি, আমার তো এখানে অনেক ভালো লাগছে। করিমুন বেগম তামান্নার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, খাবার বাসছি, খেতে এসো। হ্যাঁ, আমি শাড়িটা চেঞ্জ করে আসি। তামান্না চলে গেল। করিমুন বেগম কাব্যকে বলল, তোর শহরের ম্যাডামটা অনেক ভালো, এত ভালো মেয়ে আমি আগে দেখিনি। কাব্য মনে মনে বলল, ভালো না চাই, শহরে তার ব্যবহার দেখলে আর ভালো বলতো না। করিমুন বেগম কাব্যকে বলল, কিছু বলেছিস? না, তুমি খাবার রেডি করো, আমি আসতেছি, করিম চাচার সাথে দেখা করে আসি। তাড়াতাড়ি আসিস। আচ্ছা বলেই কাব্য চলে গেল। তামান্না খেতে আসলো। কাব্যকে না দেখে তামান্না বলল, কাব্য কোথায়? ও ওর করিম চাচার সাথে দেখা করতে গেছে, তুমি খেয়ে নাও। তামান্না আর কিছু বলল না, খেতে লাগলো। কাব্য চায়ের দোকানে যেতেই করিম চাচা কাব্যকে পাশে দিয়ে, তোরে নিয়ে তো গুঞ্জন উঠছে। কাব্য অবাক হয়ে, মানে? গ্রামের মানুষ অনেক অনেক ধরনের কথা বলছে। শহরের মেয়েটাকে পটিয়ে বিয়ে করে বড়লোক হয়ে গেছিস। কাব্য হাসলো। করিম চাচা বলল, একটা কথা বলতো, কি? তুই কি মেয়েটাকে প্রেমের ফাঁদে ফেলে গ্রামে নিয়ে আসছিস? চাচা তুমিও অন্যের মতো, কই চাঁদ আর কই বানামো। বুঝতে পারছি তুই ওকে পছন্দ করিস। পছন্দ করলে কি সব জিনিস কি পেতে নেই, জানোই তো। আয় চা খাবি। কাব্যকে নিয়ে চায়ের দোকানে বসলো আর কথা বলতে লাগলো। রাত 12টা। তামান্না করিমুন বেগমের রুমে যেয়ে, আন্টি ঘুমাইছেন? না, এসো মা। কি করছেন? খ্যাতটা সেলাই করি, তোমার কিছু লাগবে? না, হঠাৎ মাথাটা ধরেছে, ঘুম আসছে না। করিমুন বেগম কাঁথাটা রেখে বলল, কোনো কিছু নিয়ে চিন্তা করছো? না আন্টি। মাথাটা আমার কোলের উপর রেখে শুয়ে পড়ো তো দেখি। তামান্না করিমুন বেগমের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। করিমুন বেগম তামান্নার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে,
কোনো কিছু চিন্তা না করে চোখটা বন্ধ করে থাকো। তামান্না কোনো কথা না বলেই চোখটা বন্ধ করতেই করিমুন বেগম গল্প বলতে লাগলো। রাত 2টা। তানজিলা কাজ শেষ করে টেবিলের ওপর মাথাটা দিয়ে চোখ বন্ধ করতে যাবে, তখনই ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো টেকো মুরাদের কল। তানজিলা কল রিসিভ করতেই টেকো মুরাদ বলল, বিজি আছো? না স্যার, বলুন। তোমার সাথে জরুরি কথা আছে, যদি দেখা করতে। কোথায় আসতে হবে? সামনের মোড়টাই, ওখানে আছি আমি। ঠিক আছে স্যার, আসছি। তানজিলা কলটা কেটে দিয়ে বের হয়ে পড়ল। বাইক চালিয়ে সামনের মোড়ে যেতেই দেখলো টেকো মুরাদ গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। তানজিলা বাইকে স্টান্ট করে মুরাদের সামনে দাঁড়ালো। মুরাদ তানজিলাকে দেখে জিজ্ঞেস করলো, একা এসেছ? সাথে কেউ আসেনি? না স্যার, কেউ আসেনি, একা এসছি। একা আসতে গেছো কেন? জানো না তোমার শত্রু চারিপাশে ঘুরছে? এই রাতে একা আসাটা ঠিক হয়নি, যদি বিপদ হয়ে যেত। না স্যার, তেমন কোনো সমস্যা নেই। এরপর থেকে সোর্স নিয়ে বের হব। তোমাকে যে জন্য ডেকেছি। হ্যাঁ স্যার, বলেন। হ্যাঁ স্যার বলেন। বলার সাথে সাথে চারিদিক দিয়ে কয়েকজন বন্দুক হাতে নিয়ে এগিয়ে আসলো। তানজিলা লোকগুলোকে দেখা মাত্রই কোমর থেকে পিস্তল বের করে মুরাদকে বলল, স্যার, সন্ত্রাসী, সোর্সদের খবর দেন। আমরা যতদূর পারি এটা সামলাতে থাকি। তানজিলার কথা শুনেই টেকো মুরাদ হেসে উঠল। হাসতে হাসতে তানজিলার হাত থেকে পিস্তলটা নিয়ে নিল। তানজিলা হা হয়ে গেল। মুরাদ হাসতে হাসতে বলল, তোমাকে বলেছি না, এই শহরে ভালোর কোনো খানা নেই। যাদের দেখছো এরা সবাই তোমাকে মারবে। আমার কাজ ছিল তোমাকে এদের কাজ পর্যন্ত এনে দেওয়া, পৌঁছে দিলাম। এরা কি করবে তোমার সাথে আমি জানি না। মুরাদের কথা শুনে তানজিলা থ হয়ে গেল। তানজিলা বলল, স্যার। মুরাদ তানজিলার মুখের সামনে আঙুল রেখে, তোকে বলেছিলাম না ভালো কাজে থাকবি না, সাবধান করেছিলাম, কিন্তু সাবধান হোসনি, নিজের মরণ নিজে টেনে আনলি। তানজিলা এখানে ফেসে গেছে বুঝতে পেরে মুরাদকে লাথি মেরে পিস্তলটা ছিনিয়ে নিল। মুরাদ কিছুটা দূরে যেয়ে পড়ল। গোল করে ঘিরে ধরার সবাই তানজিলার দিকে বন্দুক তাক করল। তানজিলা পিস্তল ধরে মাঝখানে ঘুরছে। পেছন থেকে একজন তানজিলার মাথায় আঘাত করল। তানজিলার হাত থেকে পিস্তলটা পড়ে গেল, মুখ থুবড়ে পড়ল। তানজিলা পেছন থেকে ঘুরে আদনানকে দেখে অবাক হয়ে গেল। আদনান শয়তানি হাসি দিয়ে, কি মামুনি, ভূত দেখার মতো অবস্থা হলো নাকি? তোকে তো জেলে দিয়েছি, তুই এখানে আসলি কি করে? ক্ষমতা, টাকা আর ক্ষমতা থাকলে এসব কোনো ব্যবহার না। মুরাদের কাছে টাকা আর ক্ষমতাই সব। ইহা। মুরাদের হাসির সাথে সাথে আদনান হেসে উঠল। তানজিলা পুরো থ হয়ে তাকিয়ে আছে দুজনের দিকে। আদনান তানজিলার পাশে বসে তানজিলার চুলের মুঠি ধরে টেনে তোলে। তুই আমার কথা শুনলে আজকে এই দিনটা আসতো না তোর জীবনে। আমাকে মেরে ফেললেও তোরা কেউ বাঁচতে পারবি না। একদিন না একদিন তোদের মরতে হবে। আমাদের কথা ভাবা বাদ দিয়ে তোর নিজের কথা ভাব। ঠিক কি হতে চলছে তোর সাথে? আদনান কথাটা বলেই সামনের দিকে ধাক্কা মারল। মুরাদের সামনে যেয়ে দাঁড়িয়ে পড়ল। মুরাদ তানজিলার গাল দুটো চেপে ধরে। আমি ভালো হয়ে গেছি, না হলে তোর এই রূপ এতক্ষণে বিধ্বস্ত হয়ে যেত। আমি কিছু করব না, যা করার ওরাই করবে। আদনান হকি হাতে নিয়ে এসে পেছন থেকে সজোরে গায়ের ওপর বাড়ি মারল তানজিলার পায়ে। তানজিলা হাঁটু ভেঙে বসে পড়ল, ব্যথায় চিৎকার করে উঠল। আদনান তানজিলার সামনে দাঁড়িয়ে মুখের ওপর হকি দিয়ে বাড়ি মেরেই, তোকে বলেছিলাম না আমি নিজ হাতে তোকে মারবো। দেখ, আমি আমার কথা রেখেছি। তানজিলার গাল ফেটে রক্ত গড়িয়ে পড়তে লাগলো। তানজিলা হেসে দিয়ে, আমি মরলেও আমার কোনো আফসোস নেই। আমি আমার দায়িত্বে অটুট ছিলাম, এখনো আছি। আমাকে মেরে ফেলার সব তথ্য মুছে ফেলবি? মুছে ফেললেও কোনো কাজ হবে না। ডার্ক হ্যাকার তোর তথ্য ফাঁস করে দেবে। আগে তো তোকে মারি, তারপর ড্রাগ হ্যাকারকে। এত সময় নিচ্ছ কেন? তাড়াতাড়ি কাজ শেষ করো। আদনান পেছনে ফিরে, ওর প্রতি একটু লোভ হচ্ছে। গাড়ির ভেতর তা যদি সে তুমি যা ইচ্ছা করো, কিন্তু সময় কম। ওর তেষ্টা আগে কমায়, তারপর না হয়। ইয়া।
মুরাদ গাড়ির সামনে থেকে সরে গেল, দরজা খুলে দিল। আদনান তানজিলার বাহু ধরল। তানজিলা নিজেকে ছাড়াতে চেষ্টা করলো, কিন্তু আদনানের শক্তির সাথে পেরে উঠল না। মুরাদ তানজিলাকে টেনে গাড়ির কাছে নিতেই উচ্চ স্বরে একটা বাইক এসে পাশে দাঁড়ালো। বাইকে স্ট্যান্ড করে বলল, আই অ্যাম কামিং। আই এম কামিং কথাটা শুনেই সবাই অবাক হয়ে তাকিয়ে পড়ল। আদনানের লোকজন বন্দুক তাক করে ধরল আদনান পিছে ফিরিয়ে। কে তুই? ট্রাক ডেভিল। ডার্ক ডেভিল নাম শুনতেই আদনান চমকে গেল। মুরাদ নামটা শুনে এগিয়ে এসে বলল, তোকে এতদিন ধরে খুঁজছি, আর তুই কিনা আমাদের সামনে ধরা দিলি। তোকে আজ আর কেউ বাঁচাতে পারবে না। আমাদের ঘুম হারাম করেছিস। আমার একটা ইশারায় তোর পুরো শরীর বুলেটে ঝাঁঝরা হয়ে যাবে। ডার্ক ডেভিল উচ্চ স্বরে বলল। তাহলে কর ইশারা। ডার্ক ডেভিলের কথা শুনে আদনান কিছু বলতে যাবে, তখনই দেখলো লোকগুলো রাস্তার উপর মুখ থুবড়ে পড়ে গেল। ডার্ক ডেভিল জোরে হেসে উঠল। আদনান তানজিলার হাত ছেড়ে দিল। মুরাদ আর আদনান থ হয়ে গেল। মুরাদ দেরি না করে কোমর থেকে পিস্তল বের করে ডার্ক ডেভিলের দিকে শুট করতেই যাবে, তখনই মুরাদের হাতে এসে গুলি লাগলো। সাথে সাথে হাত থেকে পিস্তলটা ছিটকে পড়ে গেল। তানজিলা শোয়া অবস্থায় অপলকভাবেই তাকিয়ে দেখছে। আদনান ভয়তে কাঁপতে লাগলো। মুরাদ এক হাত দিয়ে আরেক হাত চেপে ধরে। তুই কিন্তু আমাকে চিনিস না। আমি তোকে যে কোনো সময় শেষ করে দিতে পারি। তুই বেঁচে থাকলে তো আমার কিছু করতে পারবি। পাপের রাজ্যে পুরো ডুবে গেছিস, এখন মরাটাই বাকি। মুখোশ পরা বন্দুক হাতে অন্ধকার থেকে সবাই আলোর ভেতরে এসে দাঁড়ালো। ডার্ক ডেভিলের লোকগুলো আদনান পিছে সরতে লাগলো। মুরাদ হা হয়ে তাকিয়ে আছে। ডার্ক ডেভিল তানজিলার সামনে বসে। আপনি ঠিক আছেন? তানজিলা মাথা নাড়ালো। ডার্ক ডেভিল তানজিলার অবস্থা দেখে তানজিলাকে কোলে তুলে নিয়ে গাড়ির ভেতর বসিয়ে দিল। তানজিলা ডার্ক ডেভিলের চোখের দিকে তাকিয়ে আছে। মুখোশ পরা একজন গাড়ির স্টার্ডিংয়ে বসলো। ডার্ক ডেভিলের চোখের ইশারা পেয়ে গাড়ি নিয়ে চলে গেল। তানজিলা পেছনে তাকালো, কি ঘটতে চলেছে ওখানে কিছুই তো দেখতে পাবে না। কে এই ডার্ক ডেভিল? বিপদের সময় এসে বাঁচালো তাকে। ডার্ক ডেভিল আদনান আর টেকো মুরাদের দিকে তাকালো। টেকো মুরাদ বলল, তোর প্রশাসনের যত সাহায্য প্রয়োজন সব আমি ব্যবস্থা করে দিব। আমাকে ছেড়ে দে। তোকে এই বিশ্বের সব থেকে ধনী বানিয়ে দেব। তোর নাম সব জায়গায় পৌঁছে যাবে। তোর নাম শুনতেই সবাই ভয় পাবে। আমি তোকে এমন ব্যবস্থা করে দিব, আমাকে মারিস না। ডার্ক ডেভিল জোরে হেসে উঠল। হাসি থামিয়ে বলল, তোরা নিজেরাই নিজেদের রক্ষা করতে পারিস না, আমাকে কিভাবে বানাবি? আমার কোনো নামের প্রয়োজন নেই। আমি চাই এই শহরের অন্ধকার থেকে আলোতে নেমে আসুক। শান্তিপ্রিয় শহর গড়ে তুলব আমি। ডার্ক ডেভিল বন্দুকের অন্য পাশ দিয়ে টেকো মুরাদের মাথার উপর সজোরে বাড়ি মারল। টেকো মুরাদ বসে পড়ল হাঁটু ভেঙে। ডার্ক ডেভিল বলল, উফ, এতদিনের টাক মাথায় রক্তে ভরে গেল। এই টাক মাথায় নিয়ে অনেক অন্যায় করেছিস, আজ ঢোল বাজাবো তোর মাথায়। টেকো মুরাদ কোনো কথাই বলতে পারল না, মাথার ওপর বাড়ি মারতে লাগলো। আদনান এমন দৃশ্য দেখে পালাতে যাবে, তখনই ডার্ক ডেভিলের লোকজন ধরে ফেলল। মুরাদের মুখ দিয়ে চাপা আর্তনাদ বের হতে লাগলো। আদনানের হাত ধরে একজন হাতের আঙুল প্লাস দিয়ে তুলতে লাগলো। আদনানের মুখ কাপড় গুজে দেওয়ার জোরে আর্তনাদ করতে পারছে না, চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। ডার্ক ডেভিল ঘড়ির দিকে সময় দেখে আদনান আর টেকো মুরাদকে মেরে ফেলে চলে গেল সবাইকে। এদিকে তানজিলাকে হাসপাতালে রেখে চলে গেল ডার্ক ডেভিলের লোক। ভোর হতে না হতেই একজন টেকো মুরাদের লাশ ল্যাম্পপোস্টে ঝুলতে দেখে সবাইকে ডেকে দেখাতে লাগলো। কেউ মিডিয়াকে, কেউ প্রশাসনকে কল দিয়ে বিষয়টা জানালো। সবাই খবর পেয়ে চলে আসলো। মিডিয়ার লোক টেকো মুরাদের লাশের লাইভ ভিডিও করে নিউজ করতে লাগলো। প্রশাসনের লোকজন চারপাশ দিয়ে ফিতে টানিয়ে দিল। ভেতরে কেউ প্রবেশ করতে পারবে না। প্রশাসনের লোকজন ভালো করে দেখতে লাগলো চারপাশ কোনো ডকুমেন্ট পাওয়া যায় কিনা, কিন্তু কোনো কিছুই পেল না। মুরাদের লাশ নিচে নামিয়ে ছবি তুলতে লাগলো আর দেখে বোঝার চেষ্টা করছে কিভাবে মেরেছে। এদিকে বড় অফিসার তানজিলার খবর পেয়ে হাসপাতালে চলে আসলো। হাসপাতালে এসে তানজিলার থেকে পুরো ঘটনা শুনে অবাক হয়ে গেল। বড় স্যার ডার্ক ডেভিলের কথা শুনে তানজিলাকে ধমক দিয়ে, আমাকে কল দিবা না, তোমার সাথে ডার্ক ডেভিলের কোনো সম্পর্ক আছে।
না হলে তোমাকে না মেরে মুরাদকে মারলো। ড্রাগ ডেভিল কোথায় আছে বলবা, নাকি তোমার বিরুদ্ধে ব্যবস্থা নিব? তোমাকে আমি মারলে নিশ্চয়ই ড্রাগ ডেভিল চলে আসবে। ও অনেক বড় ক্ষতি করেছে আমার, ওকে আমি ছাড়বো না। বড় স্যারের কথা শুনে তানজিলা থ হয়ে গেল। তখনই তানজিলার ফোনে একটা মেসেজ আসার শব্দ আসলো। তানজিলা মেসেজ দেখে বড় স্যারকে বলল, স্যার, আপনার মেলটা চেক করেন তো, চমক আছে আপনার জন্য। তানজিলার কথা শুনে বড় স্যার ফোন বের করে মেল চেক করলো। সেখানে লেখা তাকে সাসপেন্ড করেছে। তার আর টেকো মুরাদের অপকর্মের তথ্য হেড অফিসের হাতে। বড় স্যার এটা দেখে পিস্তল বের করে তানজিলার দিকে তাক করে। ড্রাগ ডেভিলকে তো পাবো না, তোকে মেরে তো ড্রাগ ডেভিলের প্রতিশোধ নিব। বড় স্যার কথা শেষ করতে না করতেই ট্রিগারে চাপ দিল। তানজিলা মাথা চেপে ধরে চোখ বন্ধ করে দিল এক চিৎকার। তানজিলা আস্তে আস্তে চোখ খুলতেই দেখলো বড় স্যারকে সোর্সরা ধরে হ্যান্ডকাপ পরিয়ে ধরে আছে। একজন সোর্স বলল, ম্যাডাম ভয় নেই, গুলিটা উপরে যেয়ে লেগেছে, সময় মতো এসে গুলির লক্ষ্য মিস করে দিই। তানজিলা সবাইকে ধন্যবাদ দেয়। বড় স্যার তানজিলাকে বলল, তুই তোর ড্রাগ ডেভিল, সবাই মরবি। সোর্সরা টানতে টানতে হাতে বাঁধা অবস্থায় নিয়ে গেল। তানজিলা বড় স্যারের কথায় গুরুত্ব দিল না। নিউজের টেকো মুরাদ হত্যার খবর ছড়িয়ে শহরের সবাই অনেক খুশি হয়ে গেল। কয়েকজন মিডিয়ার সামনে দাঁড়িয়ে টেকো মুরাদের অপকর্মের কথা বলতে লাগলো। যারা শহর ছাড়া হয়েছে মুরাদের মৃত্যুর খবর পেয়ে শহরে আসার জন্য হাই উল্লাস করছে। সকাল 10টা। তামান্না ঘুম থেকে উঠে দেখল রুম ফাঁকা। করিমুন বেগম রুমে ঢুকে, ঘুম ভেঙেছে, এসো নাস্তা করবে। তামান্না করিমুনের মুখের অবস্থা দেখে বলল, আপনি রাতে ঘুমোননি? হ্যাঁ, ঘুমিয়েছে তো। আমার জন্য আপনাকে রাত জাগতে হয়েছে। কি বলো এসো? ঠিক বলছি, রাতে আপনাকে অনেক জ্বালিয়েছি। আর আমি কি না পড়ে পড়ে ঘুমোচ্ছিলাম? বোকা মেয়ে, ছেলে মেয়ে চোখের সামনে অসুস্থ থাকলে রাত জাগাটা কোনো বিষয় না। এসো নাস্তা। করিমুন বেগম কথাটা বলেই রুম থেকে বের হয়ে গেল। তামান্না অপলকভাবে তাকিয়ে রইল। এদিকে তানজিলা মার্ডারের বিবরণ শুনে ভাবতে লাগলো, ডার্ক ডেভিল কিভাবে মারলো ওদের, মেরে লাশ ঝুলিয়ে রেখেছে। তাহলে আদনানের লাশ কোথায়? ওর লাশ কেন পাওয়া যায়নি? তানজিলা অনেক কিছু ভাবতে লাগলো। তখনই একজন সোর্স এসে তানজিলাকে বলল, ম্যাডাম, আপনার প্রমোশন হয়েছে। হেড অফিস থেকে এই শহরে নতুন অফিসার রাতেই জয়েন করবে, সেখানে সবাইকে উপস্থিত থাকতে বলেছে। সোর্স কথা বলেই চলে গেল। তানজিলা প্রমোশনের কথা শুনে অবাক। কাব্য বাজার থেকে এসে করিমুন বেগমকে বলল, মা, সন্ধ্যায় গাড়িতে আমি চলে যাব, আজ ছুটি শেষ। আজকে যাবি? হ্যাঁ মা। আর কয়টা দিন থেকে গেলে হতো না? তোর ম্যাডাম তো আছে, তাকে বলে। বোঝই তো, অন্যের কাজ করি, পরের বার বেশি ছুটি নিয়ে আসবো। ম্যাডামকে বলে কাজ হবে না, বড় স্যার শুনলে বকবে। যা ভালো বুঝিস কর। কাব্য আর কিছু না বলে চলে গেল। করিম চাচা চেয়ারম্যান দাঁড়ানোর নমিনেশন পেয়ে গ্রামে মিষ্টি বিলাতে লাগলো। গ্রামের সবাই অনেক খুশি। দুপুর 12টা। তামান্না বসে ফোন দেখতেছিল, তখন আজমল চৌধুরী কল আসলো। তামান্না কল রিসিভ করতে আজমল চৌধুরী বলল, মামুনি, আগামীকাল সকালে একটা মিটিং ফ্রেশ করতে হবে তোমাকে। আমার আসতে আরও কয়েকদিন দেরি হবে। আগামীকালকেই? হ্যাঁ, মিটিংটা খুব জরুরি। ঠিক আছে ড্যাডি, তুমি চিন্তা করো না, আমি সামলে নিব। আজমল চৌধুরী তামান্নার সাথে কথা বলতে লাগলো আর মিটিং সম্পর্কে বোঝাতে লাগলো। মিটিংয়ে যাতে সমস্যা না হয় বলতে লাগলো। এদিকে আগন্তুক লোক মুরাদের মৃত্যুর সংবাদ ওপর মহলের কর্মকর্তাদের ছাঁটাই শুনে মেজাজ হাঁটিয়ে ফেলল। আগন্তুক লোকটা বলতে লাগলো, ড্রাগ ডেভিল, আমার শহরে থেকে আমার লোকেদেরকে শেষ করে দিলি। আমি আসতেছি তোর সাথে মোকাবেলা করার জন্য। আমার সম্পর্কে কোনো ধারণা তার নেই। আমি এই অন্ধকার শহর জগতে রেখেছি এতকাল, কেউ সাহস পায়নি কথা বলার। আমার শহরে কখনো আলো ফুটবে না। তৈরি থাক, আমি আসতেছি, তোকে মেরে সব আগের মতো করে নিব। করিমুন বেগম রান্নার কাজেরটা সব গোছাতে লাগলো। তখন তামান্না এসে বলল, আন্টি কি করছেন? রান্নাটা গুছাচ্ছি। আজকে আমি রান্না করব। তুমি করবে? তুমি পারবে না। আমি পারবো,
আপনি শুধু দেখিয়ে দিয়েন। রাতে ফিরতে হবে শহরে, আর কবে আসবো জানি না। কাব্য বলতেছিল সন্ধ্যার বাসে চলে যাবে, আজকে ছুটি শেষ হয়েছে। ও হ্যাঁ, ও বাসে যাবে কেন? আমার সাথে যাবে, গাড়ি আছে। জানি না। তামান্না করিমুন বেগমকে রান্নার জন্য জোর করলো। করিমুন বেগম আর না করলো না, তামান্নাকে দেখিয়ে দিল তামান্না রান্না করতে লাগলো। করিমুন বেগম তামান্নাকে দেখছে আর ভাবছে, এমন একটা মেয়ে যদি আমার ঘরের বউ হয়ে আসতো অনেক ভালো হতো। এমন ভালো শহরের মেয়ে পাওয়া যায় না। দুপুর 3টা, কাব্য খেতে বসলো। সামনে তামান্নাও। আজকে সব পছন্দের খাবার রান্না হয়েছে। করিমুন বেগম কাব্যকে জিজ্ঞেস করলো, কি রে, রান্না কেমন হয়েছে? হ্যাঁ মা, সুন্দর হয়েছে। যাওয়ার পথে আমার জন্য দিয়ে রাখো। রান্না কিন্তু আজ আমি করিনি। তাহলে কি করেছে? তামান্না। কাব্য খাওয়া বাদ দিয়ে তামান্নার দিকে হা হয়ে তাকালো। তামান্না কাব্যের তাকানো দেখে লজ্জা পেল। কাব্য মনে মনে বলছে, আমি এসব স্বপ্ন দেখছি না তো? কিভাবে ওরা সম্ভব এমন পরিবর্তনের? মাথায় তো কিছুই ঢুকছে না। আমার জন্য কোনো বড় অপমান তৈরি করছে না তো? তামান্না মাথা নিচু করে বলল, আমার সাথে রাতের গাড়িতে যেও, একসাথে যাব। না মা, আমি বাসেই চলে যাব। তামান্না কাব্যের দিকে চোখ পাকিয়ে, তোমাকে যেটা বলেছি তাই করো। ঠিক আছে। খাওয়া শেষ করে কাব্য রুমে চলে গেল। রুমে শুয়ে শুয়ে তামান্নার এমন পরিবর্তনের কথা চিন্তা করতে লাগলো। সন্ধ্যার পর তামান্না করিমুন বেগমকে জড়িয়ে ধরে বিদায় নিয়ে গাড়িতে উঠল। কাব্য সবার থেকে বিদায় নিয়ে গাড়ির সামনে যেয়ে বসল। গাড়ি চলতে লাগলো। সবাই হাত নাড়িয়ে বাই জানালো। গাড়ি গ্রাম থেকে মেইন রোডে উঠতেই তামান্না ড্রাইভারকে গাড়ি থামাতে বলল। ড্রাইভার গাড়ি থামাতেই তামান্না কাব্যকে সামনে থেকে পেছনে এসে বসতে বলল। কাব্য বাধ্য ছেলের মতো গাড়ি থেকে নেমে পেছনে বসলো তামান্নার পাশে। ড্রাইভার গাড়ি চালাতে লাগলো। তামান্না কাব্যর হাত ধরে, সেদিনের জন্য আমি সরি। সেদিন আমি না বুঝেই তোমাকে অপমান করেছি। কাব্য অবাক হয়ে। কি বলছেন এসব ম্যাডাম? তামান্না কাব্যর হাত ছেড়ে দিয়ে, সেদিন কি হয়েছিল আমি জানি না। তোমাকে অনেক অপমান করেছি, অনেক অত্যাচার করেছি। সব কিছুর জন্য আমাকে মাফ করে দিও। আরে ম্যাডাম, আমি কিছুই করিনি। আপনি মাপ চেয়ে আমাকে ছোট করবেন না। তামান্না আর কিছু না বলে সামনের দিকে তাকিয়ে আছে। গাড়ি আপন মনে চলতে লাগলো। রাত 9টা। শহরের বড় অফিসারদের সাথে দেখা করার জন্য সময় মতো সবাই এসে হাজির হলো। সবাই যে যার সাথে কথা বলতে লাগলো। এই অফিসার কি টেকো মুরাদের মতো সন্ত্রাসী কাজে লিপ্ত থাকবে না তো? নাকি মুরাদের থেকে বেশি খারাপ হবে? কেউ ভালো চিন্তা ভাবনা করলো না, যে যার মতো করে চিন্তা ভাবনা করতে লাগলো। কিছুক্ষণ পর পুলিশের পোশাক পরা একজনকে সবার সামনে দাঁড়িয়ে সবার সাথে পরিচয় করিয়ে দিল। অফিসারের নাম সাগর। সাগর সবার সাথে সাক্ষাৎ শেষে তানজিলাকে আলাদাভাবে ডেকে পাঠালো। তানজিলা অফিসারের রুমের দরজার কাছে দাঁড়িয়ে, আসবো স্যার? হ্যাঁ, এসো। তানজিলা ভেতর প্রবেশ করতেই সাগর বলল, আমি জানি তুমি ডার্ক ডেভিল আর ডার্ক হ্যাকারকে চেনো। কোনো সংকোচ না করে আমাকে বলতে পারো। স্যার, আমি ওদের চিনি না, জানিও না, কিন্তু ওরা আমাকে সাহায্য করেছে। দেখো, সব কিছুই তো বুঝতে পারছি। এটা তো জানো, অপরাধী অপরাধী হয়, তাকে তো আইনের আওতায় এনে শাস্তি দিতেই হবে। তাহলে স্যার, আগে আপনি শহরের যত বড় অপরাধী, আমাদের ডিপার্টমেন্টে যত অপরাধী আছে, তাদের শাস্তির ব্যবস্থা করুন। তাহলে আর ডার্ক ডেভিল, ডার্ক হ্যাকার নামে কেউ থাকবে না। তানজিলার কথা শুনে সাগর অবাক হয়ে গেল। সাগর তানজিলাকে বলল, ঠিক আছে, একটা কাজ করো, এই শহরে যত তথ্য আছে সব কিছু আমার কাছে প্রমাণসহ এনে দাও। তারপর দেখো আমি কি করতে পারি। এতটুকু সাহায্য নিশ্চয়ই করবে। ঠিক আছে স্যার। তানজিলা চলে গেল। সাগর চেয়ারে বসে ভাবতে লাগলো কি করবে। তখনই সাগরের ফোনে মেসেজের শব্দ হলো। স্ক্রিনের ওপর থেকে দেখলো, ওয়েলকাম অফিসার, ডার্ক হ্যাকার কি। সাগর নড়ে চড়ে বসলো। তানজিলা চলে যেতেই মেসেজটা আসলো। তাহলে তানজিলা এর সাথে জড়িত না তো? সাগর তানজিলাকে সন্দেহ করতে লাগলো। রাত 9টা। তামান্না গাড়ির ভেতর কাব্যের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে আছে।
কাব্য তামান্নাকে ডাকতেও পারছে না। একজন ঘুমন্ত মানুষকে ডাকাটা কি ঠিক হবে? এভাবে সারা পথ ভাবতে ভাবতে গাড়ি এসে তামান্নাদের বাসার সামনে এসে থামল। কাব্য তামান্নাকে ডেকে, ম্যাডাম আপনার বাসা চলে আসছেন ম্যাডাম। তামান্না কাব্যর কথা চোখ খুলে দেখলো মাথাটা কাব্যের কাঁধের ওপর। কখন যে ঘুমিয়ে পড়েছে খেয়াল নেই। মাথাটা সরিয়ে নিয়ে, সরি, কখন ঘুমিয়ে পড়েছি এভাবে বুঝতেই পারিনি। ঠিক আছে ম্যাডাম, সমস্যা নেই, আমি তাহলে আসি। ধন্যবাদ আমাকে নিয়ে আসার জন্য। কই যাবা? রাতটা বাসায় থেকে যাও, সকালে মিটিং আছে, ডেকে দিও আমাকে। কিন্তু ম্যাডাম। তামান্না কাব্যের দিকে রাগী চোখে তাকালো। কাব্য আর কোনো কিছু না বলে গাড়ি থেকে নামলো। তামান্না গাড়ি থেকে নেমে দরজা খুলে বাড়ির ভেতর ঢুকলো। পেছনে কাব্য ঢুকলো। তামান্না বলল, যাও ফ্রেশ হয়ে নাও। কাব্য মাথা নাড়িয়ে চলে গেল। তামান্নার রুমে যেয়ে শুয়ে পড়ল। সকাল 8টা। কাব্য দরজার বাহির থেকে ম্যাডাম ম্যাডাম বলে ডাকতে লাগলো। তামান্নার কোনো রেসপন্স না পেয়ে রুমের ভেতর ঢুকলো। অগোছালোভাবে ঘুমিয়ে আছে, যেভাবে এসেছে সেইভাবেই ঘুমিয়ে পড়েছে। কিছু মাথার কেশ মুখের উপর এসে পড়েছে। ঘুমন্ত অবস্থায় তামান্নাকে দেখতে ভালোই লাগছে। কাব্য তামান্নার মাথায় হাত দিয়ে ম্যাডাম ম্যাডাম বলে ডাকলো। তামান্না চোখ খুলে কাব্যকে দেখে, তুমি? কয়টা বাজে? 8:10। তামান্না উঠে বসে। ঠিক আছে, যাও তুমি, আমি রেডি হয়ে বের হচ্ছি। কাব্য চলে গেল। তামান্না ফ্রেশ হয়ে রেডি হয়ে বের হলো। কাব্যকে রেস্টুরেন্টের সামনে নামিয়ে দিয়ে তামান্না চলে গেল। কাব্য রেস্টুরেন্টে ঢুকতেই লাবণ্য কাব্যকে বলল, গ্রামে যেহেতু আমাকে ভুলেই গেলি। ভুলিনি, আপনাকে ফোন দেবো বলে আর ফোন দিতে পারিনি। আপনি ম্যাডামকে আমার ঠিকানা দিয়েছেন কেন? কেন, ম্যাডাম কিছু করেছে? কাব্য এক এক করে সব কিছু বলল। লাবণ্য শুনে পুরো অবাক হয়ে গেল। একদিন রাত 2:30। কাব্য রুমের ভেতর ঢুকতেই লাবণ্যকে দেখে পুরো থ হয়ে গেল। লাবণ্য কাব্যের থেকে সবটা শুনে অবাক হয়ে বলল, এই ম্যাডাম তোর প্রেমে পড়েনি তো? কি যে বলেন আপনি। তুই পড়েছিস নাকি আবার? হ্যাঁ, সত্যি করে বলতো। আরে ধুর না। লাবণ্য হাসলো। কাব্যকে বলল, তাহলে যা কাজ কর। কাব্য কাজ করতে করতে চলে গেল। লাবণ্য ক্যাশে বসে কম্পিউটার চিপটে লাগলো। দুপুর 12টা। সাগর থানার সব অফিসারকে ডেকেছে। সবাই সময় মতো চলে এসেছে। গোল টেবিলে বসে সাগর সবার কাছে তথ্য জানতে চাইল। কোথায় কি হয় কেউ কেউ বললেও অনেকে বলেনি। কথা অন্যদিকে নেওয়ার ট্রাই করলো। সাগর বেল চাপতে কয়েকজন সোর্স বাহির থেকে ভেতরে প্রবেশ করতেই সাগর চোখের ইশারা দিতেই সোর্সরা কয়েকজন অফিসারের হাতে হ্যান্ডকাপ লাগিয়ে দিল। সবাই অবাক হয়ে গেল। যাদের হাতে হ্যান্ডকাপ লাগাইছে তারা বলতে লাগলো, স্যার এসব কি? আমাদের ডেকে এনে অপমান করছেন, আপনি কিন্তু ভুল করছেন। সাগর ওদের কথা শুনে হেসে উঠে দাঁড়িয়ে, ভুল ঠিক তা এখনই বুঝতে পারবে। সাগরের হাতের ইশারায় একজন প্রজেক্ট চালু করলো। ভিডিও চলতে শুরু করলো। সবাই হা হয়ে তাকিয়ে রইল। সাগর বলল, এবার বুঝতে পারছো কেন তোমাদের হাতে হ্যান্ডকাফ? আমার আন্ডারে আমি এইসব অপকর্ম অফিসারদের রাখি না। সাগরের কাছে সবাই মাফ চাইতে লাগলো। আর এমন অপকর্ম করবে না, ভালো হয়ে যাবে, সঠিক কাজ করবে, অনেক কিছুই বলতে লাগলো। সাগর সবার কথা শুনে, ভুল মানুষ একবার করে, আর আমি কাউকে সুযোগ দিই না। সুযোগ দিলে আমার জন্য ক্ষতি। নিয়ে যাও ওদের। সাগরের কথায় সবাইকে নিয়ে চলে গেল। বাকিরা যারা ছিল তারা মনে মনে ভয় পেতে লাগলো। সাগর সবার অবস্থা বুঝতে পেরে, আপনারা ভয় পাবেন না, আপনারা অন্যায় করেননি। আজ থেকে ভয় পাবে যারা অন্যায় করছে তারা। কোনো ন্যায় করা মানুষ আর ভয় থাকবে না। সবাই সাগরকে বাহবা দিতে লাগলো। সাগর বলল, তাহলে সোর্স নিয়ে দিন রাত কাজ করে শুরু করে দেন অন্যায়ের বিরুদ্ধে। যতক্ষণ না অন্যায়মুক্ত শহর হচ্ছে আমরা থামবো না। এক অফিসার বলল, স্যার ড্রাগ ডেভিল, ড্রাগ হ্যাকারদের ধরবো কি করে? আর উপর মহল থেকে চাপ কিভাবে ট্যাকেল দিবেন? সেই তো ওদের ছাড়তেই হবে। সাগর হেসে দিয়ে, শহরে অন্যায় না থাকলেও ড্রাগ ডেভিল হ্যাকার কেউ থাকবে না।
তো এখন থেকে লেগে পড়েন আমাদের দায়িত্বে। উপরমহল আমি দেখে নেব। সবাই হাততালি দিল। এতদিনে সবাই কোনো সৎ অফিসার পেল অন্যায়ের বিরুদ্ধে কথা বলে। সবাই এতে অনেক খুশি। বিকাল 4:30। তামান্না মন খারাপ করে এসে ক্যাশ কাউন্টারে এসে বসল। লাবণ্য তামান্নার মন খারাপ দেখে, ম্যাডাম কোনো সমস্যা হয়েছে? ডিলটা ক্যান্সেল করে দিল। কিসের? একটা প্রজেক্টের। ওরা অনেক কিছু ডিমান্ড করে। কি বলছেন? ঘুষ চাইছে ওরা? সাথে আমাকেও এক রাতের জন্য। তামান্নার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। লাবণ্য অবাক হয়ে গেল, রেগে বলল, কোনো দরকার নেই ওদের মতো পশুদের প্রজেক্টে কাজ করার। মন খারাপ করেন না, ওদের থেকে ভালো কোনো প্রজেক্ট পাবেন। প্রজেক্টের জন্য খারাপ লাগছে না, কিন্তু ওরা আমার সাথে যে কুরুচিপূর্ণ কথা বলেছে এতে ওদের আমি কিছু করতে পারলাম না। ওরা আমার মতো কত মেয়ের সাথে এমন করেছে, বুঝতে পারছো? ওদের শাস্তি পাওয়াই উচিত, যারা এমন কাজ না করতে পারে। কে দিবে? ভয় থেকে ওদের বিরুদ্ধে মুখই খুলে না। বড় স্যারকে বলেছেন? হ্যাঁ, কোনো প্রয়োজন নেই এই প্রজেক্টের। লাবণ্য তামান্নার কথা বলতেছিল, তখনই কাব্য ক্যাশের ওপর খাবার রেখে, ম্যাডাম আপনি সারাদিন মনে হয় কিছুই খাননি, খেয়ে নিন, আপনার মুখ শুকনো লাগছে। কাব্য কথাটা বলে চলে গেল। তামান্না অবাক হয়ে গেল। লাবণ্য বলল, খেয়ে নিন, আমি তো খেয়ালই করিনি। এখন খেতে ইচ্ছে করছে না। কেউ খেয়াল করে এনে দিল আর আপনি ফিরিয়ে দিবেন? তামান্না লাবণ্যর দিকে চোখ পাকিয়ে তাকালো। লাবণ্য কোনো কিছু না বলেই চলে গেল। রাত 12টা। শহরের অলিতে গলিতে প্রশাসনের লোক যে যেখানে পাচ্ছে ছোট বড় সন্ত্রাসীদের সেখান থেকেই তাদের গ্রেফতার করছে। কোনো অফারে কাজ হচ্ছে না। সবার মনের ভেতর আতঙ্ক সৃষ্টি হয়ে গেল আন্ডারগ্রাউন্ডের মাফিয়াদের। রাত 1টা। সবগুলোর বড় মাথাদের ধরে নিয়ে সাগরের দেওয়া ঠিকানা মতো চলে আসলো। সাগর গাড়ির সাথে হেলান দিয়ে আপন মনে সিগারেট টানছে। এক এক করে গাড়ি এসে থামতে লাগলো। গাড়ি থেকে এক এক করে সবাইকে নামিয়ে সিরিয়াল দিয়ে দাঁড় করালো। তানজিলাও চলে এসেছে। সাগর সবাইকে জিজ্ঞেস করো এখানে যাদের নিয়ে আসা হয়েছে তারা গডফাদার কিনা। সাগরের উত্তরে সবাই বলল। সাগর সবাইকে সরে দাঁড়াতে বলল। সবাই সরে দাঁড়ালো। সাগর গডফাদারদের দিকে তাকিয়ে, শহরের অনেক অরাজকতা চালিয়েছিস তোরা, তোদের দেখার মতো কেউ ছিল না। এখন আমি এসে গেছি তোদের দেখভাল করতে। সাগর কথাটা বলে পিস্তল বের করে এক একজনকে গুলি করলো। গুলিটা কপাল ভেদ করে চলে গেল। একজন মাটিতে লুটিয়ে পড়ল। সাথে সাথে গুলির শব্দে জায়গাটা ভারী হয়ে উঠল। সবার নিথর দেহ মাটিতে লুটিয়ে পড়ল। তানজিলা সহ সবাই থ হয়ে দাঁড়িয়ে রইল। সাগর তানজিলার সামনে দাঁড়িয়ে, সবে তো শুরু। খুঁজে খুঁজে বড় মাথাদের মেরে ফেললে আর কেউ অন্যায় করার সাহস পাবে না। তাই বলে স্যার এইভাবে সরাসরি কি জবাব দিবেন? হ্যাঁ, এদের বাঁচিয়ে রাখলে জেলের ভেতর থেকে তবদারি চলে হবে, উপর মহল থেকে চাপ আসবে, ওদের আবার হুমকি শুনতে হবে। আমার এত ঝামেলা পছন্দ না। সহজ পথে কাজ শেষ করে দিলাম, আর প্যারা নেই। হা 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 হা। তানজিলা সহ সবাই অবাক। সাগর গাড়িতে উঠে একজন সোর্সকে ডেকে বলল, কি হয়েছে এখানে? সোর্স প্রতি উত্তরে বলল, স্যার, এদের নিয়ে যাওয়ার পথে সন্ত্রাসীরা হামলা চালায়। নিজেদের রক্ষা করার জন্য ওদের সাথে বন্দুক যুদ্ধে জড়িয়ে পড়ি। ওরা ঘটনাস্থলে মারা গেছে। সোর্সের কথা শুনে সাগর বাহাবা দিল। গাড়ি চলে গেল। তানজিলা সহ সবাই কথা বলতে লাগলো। এতদিন রাগী অফিসারকে পেয়েছে এই শহরে, ক্রাইম বলতে কিছুই থাকবে না। মিডিয়ার লোক ঘটনাস্থলে আসতেই সোর্সরা একই কথা বলল। সেইভাবে নিউজ করতে লাগলো। সকাল 7টা। জঙ্গলের ভেতর কয়েকটা লাশ গাছের সাথে ঝুলছে। সাগর খবর পেয়ে ঘটনাস্থলে গেল। মিডিয়ার লোকও এসেছে। সাগর তানজিলাকে বলল, কার কাজ হতে পারে এটা? মারার পদ্ধতি দেখে তো মনে হচ্ছে ডার্ক ডেভিল মেরেছে। শহরের সব জায়গায় আমরা এত কড়া অভিযান চালালাম, আমাদের সামনে ডার্ক ডেভিল পড়লো না, অথচ এদিকে কয়েকটা খুন করে চলে গেল, টেরই পেলাম না। এরা কারা ছিল এটা জানতে পারলে বিষয়টা সহজ হয়ে যাবে।
ঠিক বলছ, ডার্ক ডেভিলকে আমি ধরে ছাড়বই। ডার্ক ডেভিলের সন্ত্রাসী কর্মকাণ্ড নিউজ চলতে লাগলো। সকাল 10টা। তামান্না অফিসে যাওয়ার জন্য বের হবে, বাসা থেকে তখনই ফোনটা বেজে উঠল। তামান্না কল রিসিভ করতে ওপাশ থেকে খুশির খবর পেয়েছে। গতকালকের ক্যান্সেল করা প্রজেক্ট আজকে পেয়ে গেল। তামান্না খবর পেয়ে খুশিতে লাফিয়ে উঠল। খুশির খবর আজমল চৌধুরীকে দিতেই আজমল চৌধুরী তামান্নাকে নিউজ দেখতে বলল। তামান্না টিভি অন করে নিউজে ব্যক্তিদের চেহারা দেখে হা হয়ে গেল। গতকাল যারা কুরুচি কথা বলেছিল তাদের কেউ বেঁচে নেই। তামান্না হা হয়ে গেল। তামান্না আজমল চৌধুরীকে বলল, ড্যাডি, এটা কিভাবে পসিবল হলো? আমি তো কিছুই জানি না। আমাদের প্রজেক্টটা দেওয়ার জন্যে কল দিয়েছে, আর যা হয়েছে তার জন্যে মাফ চেয়েছে। তামান্না খুশিতে আজমল চৌধুরীর সাথে কথা বলতে লাগলো। এদিকে সাগরের কথা মতো যাদের এনকাউন্টার করে মেরে ফেলেছে সব নিউজ সব জায়গায় ছড়িয়ে গেল। শহরের ছোট বড় মাস্তানদের মাথায় হাত পড়ে গেল। সবার উপরই মহলের সবার সাথে বৈঠকের আয়োজন করলো সন্ধ্যায়। কিভাবে এই অফিসারকে এখান থেকে সরানো যায়। এদিকে ডার্ক ডেভিল আর ডার্ক হ্যাকার কিং এর আতঙ্কে অন্যদিকে নতুন করে অফিসারের আতঙ্ক। সাগর তানজিলার থেকে সঠিক তথ্য সংগ্রহ করে নিজের অভিযান চালাতে লাগলো। সেখানে কাউকে ছাড় দিচ্ছে না, অপরাধী প্রশাসনে কেউ হলেও তাকে ছাড় দেয়া হচ্ছে না। এভাবে দেখতে দেখতে অনেক দিন কেটে গেল। নিউজ পত্রিকায় সব জায়গাতে অফিসার সাগর আর টিমদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেল সবাই। সব জায়গায় নাম ছড়িয়ে পড়ল। শহরে আধার থেকে আলো দেখা পেল। শহরের মানুষ এখন সব সময় নির্ভয়ে চলাফেরা করতে পারছে। শহরের এমন উন্নতি দেখে আগন্তুক লোক খেপে গেল। তার লোকদের মেরে তার সব প্ল্যান নষ্ট করে দিয়েছে। অফিসারকেও ছাড়বে না বলে প্রতিজ্ঞা করল সে কোনো মূল্যে ওদের জীবন নিয়ে নেবে। এদিকে গ্রামে করিম চাচা ভোটে জিতে চেয়ারম্যান হয়ে কাব্যকে জানালো। কাব্য করিম চাচাকে বলল, তাহলে চেয়ারম্যান চাচা, আপনার অলংকার আপনি রাখেন। অভিনন্দন আপনাকে। ভাতিজা, তুইও আমাকে লজ্জা দিতে ছাড়লি না। শুধু দেখতে থাক গ্রামের রূপ কিভাবে বদলে যায়। এর জন্য তো তোমাকে চেয়ারম্যান নিয়ে দাঁড় করিয়ে দিয়েছি, যাতে করে কেউ আর অবিচার না পায়, সবার সেবা করতে পারো। করিম চাচা কাব্যের সাথে কথা বলতে লাগলো। তামান্না কাব্যর প্রেমে হাবুডুবু খাচ্ছে, কিন্তু প্রকাশ করতে পারেনি এখনো। কাব্য তামান্নার বিষয়টা বুঝতে পেরে তামান্নাকে অবহেলা করে চলতে লাগলো। তামান্নাও কম জেদি না। অবহেলা বুঝতে পেরে কাব্যকে সামনে বসিয়ে রাখে, সহজে চোখের আড়াল হতে দেয় না। লাবণ্য বুঝতে পেরেও না বোঝার ভান করে থাকতো। এভাবে কেটে গেল বেশ কিছুদিন। একদিন রাতে 2:30 কাব্য রুমে ঢুকতেই পুরো থ হয়ে দাঁড়িয়ে রইল লাবণ্যকে দেখে। লাবণ্য কাব্যের দিকে রাগীভাবে তাকিয়ে, কে তুই? তুই একটা সন্ত্রাসী। এতদিন শহরে যত খুন খারাপি হয়েছে সব তুই করেছিস। কাব্য লাবণ্যর কথায় আমতা আমতা করতে লাগলো। লাবণ্য কাব্যের আমতা আমতা দেখে, দেখ, তোর গায়ের পোশাকটা কিন্তু ডার্ক ট্রাভেলার। আমার কাছে তুই ধরা পড়ে গেছিস, কোনো কিছু লোকাবি না। বল কে তুই? কাব্য লাবণ্যর কথা শুনে কাব্য একটু জড়সড় হয়ে বসল। হ্যাঁ, আমি ডার্ক ডেভিল, আমি ডার্ক হ্যাকার কিং। এতদিন শহরে যা ঘটেছে সব আমার ইশারায় হয়েছে। কাব্যের কথা শুনে লাবণ্য থরথর করে কাঁপতে লাগলো আর হা হয়ে, সেদিন বাড়ির ভেতর থেকে তুই আমাকে বাঁচিয়েছিলি। হ্যাঁ। কাব্য লাবণ্যকে এক এক করে সব কথা বলল। লাবণ্য পুরো থ হয়ে গেল। লাবণ্য বলল, তুই একটা খুনি, সন্ত্রাসী। আমি পুলিশকে সব বলে দিব। তোর ছদ্মবেশ আমি সবার সামনে খুলে দিব। আমি কিনা তোর মতো খুনিকে আমার বাসায় থাকতে দিয়েছি? আমাকে না জানি সবার মতো খুনি করিস। আমি সবাইকে বলে দিব, সবাইকে জানিয়ে দেব। লাবণ্য কাব্যকে অনেক কিছু বলতে লাগলো, কিন্তু লাবণ্যর কথাগুলো কাব্য মাথা নিচু করে শুনতে লাগলো। কাব্য কোনো কিছুই বলছে না। লাবণ্যর কথা শেষ হতে না হতে কাব্য বলল, আপনি যদি মনে করেন আমি শাস্তি পাওয়ার যোগ্য, তাহলে পুলিশকে ইনফর্ম করেন। আমার কোনো সমস্যা নেই। আর হ্যাঁ, আপনাদের কোনো ক্ষতি করব না। লাবণ্য আর কিছু না বলে নিচে চলে গেল। কাব্য রুমে ঢুকে কম্পিউটার আর রুমের সব কিছু এলোমেলো। কাব্য ভাবতে লাগলো লাবণ্য সব সত্যিটা বলে দিবে না তো। লাবণ্য নিজের রুমে এসে দরজা বন্ধ করে দিয়ে ভাবতে লাগলো, কল্পনা করতে পারছে না এরকম সহজ সরল ছেলের ভেতর এমন ভয়ঙ্কর রূপ। লাবণ্য অনেক কিছুই ভাবতে লাগলো। সকাল 9টা। লাবণ্য ছাদে উঠে কাব্যর রুমে দরজা ধাক্কিয়ে কাব্যকে ডাকতে লাগলো। কাব্য দরজা খুলতেই লাবণ্য বলল, কয়টা বাজে? রেস্টুরেন্টে যাওয়া লাগবে না? কাব্য অবাক হয়ে, মানে আপনি না সবাইকে আমার পরিচয় বলে দিলেন?
রাতে অনেক ভেবেছি, তুই যেটা করেছিস তা ঠিক করেছিস। এতদিন যা ঘটেছে এখন আর তার কিচ্ছু ঘটে না। তুই এসে শহরের চিত্র বদলে দিয়েছিস, তুই সবার ওপর উপকার করেছিস। আমি কেন এর ভিতরে ঢুকে তোর ক্ষতি করব? তোর তাহলে রেস্টুরেন্টে না গেলেও চলবে। থাক, আমি যাই। না, আমি যাব। না গেলে কি বেতন ফ্রিতে দেবে? এই তোর কি টাকার অভাব আছে নাকি রে? এই শহরে না আসলে তো এত টাকার মালিক হতে পারতাম না। কাজ না করলে সবার আঙ্গুল আমার দিকে উঠবে। ছদ্মবেশটাই ভালো। আমি এসে অপেক্ষা করছি, তুই ফ্রেশ হয়ে আয়। লাবণ্য চলে গেল। কাব্য ফ্রেশ হয়ে নিচে আসলো। লাবণ্য একটা রিক্সা দাঁড় করালো। দুজনে রিক্সায় চড়ে রেস্টুরেন্টের দিকে যেতে লাগলো। রেস্টুরেন্টের সামনে রিক্সা থামতেই রাজ, রাকিব, আকিবরা এসে রিক্সার সামনে দাঁড়িয়ে, দোস্ত, তুই আমাদের একটু সাহায্য কর। অনেক আশা নিয়ে তোর কাছে এসেছি। আমরা জানি আমাদের মতন এত তুই খারাপ না। তোর সাথে অনেক খারাপ কিছু করছি, বন্ধু বলে পরিচয় দিতে অনেক ঘৃণা করছি। সেই দেখ, আমরা তোর দুয়ারে চলে এসেছি সাহায্য চাওয়ার জন্য। কাব্য অবাক হয়ে রাজ, আকিবদের দিকে তাকিয়ে আছে। রিক্সা থেকে কাব্য নামেনি এখনো। পাশ থেকে লাবণ্য কাব্যকে বলল, কারা এরা? আমার গ্রামের বন্ধুরা। কাব্য আর লাবণ্য রিক্সা থেকে নামলো। কাব্য জিজ্ঞেস করলো, কি হয়েছে আপনাদের? আমার মতো ফকির নিয়ে আপনাদের কিভাবে সাহায্য করতে পারে বলুন? রাজ, আকিব কাব্যের হাত ধরে, বন্ধু, এভাবে বলে আর লজ্জা দিস না। আমরা তোর সাথে অনেক খারাপ কাজ করেছি, প্লিজ ক্ষমা করে দে। এই শহরে আর কেউ নেই যে কারো কাছে যাব। কি হয়েছে? আমরা সবাই মিলে এই শহরে ব্যবসার জন্য এসেছি। যার সাথে ব্যবসা করছি সে আমাদেরকে ঠকিয়েছে। আমাদের থেকে সব কিছু কেড়ে নিয়ে আমাদেরকে ফকির বানিয়ে ছেড়ে দিয়েছে। যদি পুলিশের কাছে মামলা করে আমাদের শহরে মেরে ফেলবে। আমাদের কাছে গ্রামে যাওয়ার মতো কোনো টাকা নেই। তুই কিছু টাকা দাঁত দে, আমরা গ্রামে গিয়ে সাচাবাজ করে তোর সব টাকা শোধ করে দেব। কাব্য আকিবের কথা শুনে অবাক হয়ে গেল। লাবণ্য কাব্যের হাত ধরে টেনে পাশে নিয়ে যায়। এদের উপকার একটাই করতে পারবে, ওদেরকে টাকা দিয়ে গ্রামে পাঠিয়ে দেওয়া। যে ঠকিয়েছে ওকে কিছু বলে ওর বন্ধুরা জেনে যাবে, সন্দেহ তীর তোর দিকে উঠবে। এদের আমি সুবিধার মনে করি না। কাব্য লাবণ্যের কথা বুঝতে পারো। লাবণ্য চলে গেল। কাব্য ওদের সামনে দাঁড়িয়ে, চল উপরে, তোরা তো মনে হয় কিছুই খাসনি। খাবে, তারপর দেখি কিছু একটা করতে পারি কিনা। সবার মুখে হাসি ফুটে উঠল। কাব্যের সাথে সবাই রেস্টুরেন্টের ভেতর ঢুকলো। সবাইকে বসতে বলল। কাব্য সবাইকে খাবার দিল। সবাই খেতে লাগলো। তানজিলা আর সাগর রেস্টুরেন্টের ভেতর ঢুকলো। পুলিশের পোশাক পরা অবস্থা। লাবণ্য দুজনকে সালাম দিল, ভেতর বসতে বলল। সাগর আর তানজিলা ভেতরে বসলো। লাবণ্য কাব্যকে মেনু কার্ড দিয়ে যেতে বলল। কাব্য মেনু কার্ড নিয়ে সাগর আর তানজিলার সামনে রাখলো। কাব্য দুজনকে দেখে, স্যার, আপনাদের দুজনকে অনেক সুনাম। কি ভাগ্য আপনাদের দেখতে পেয়ে। বলুন স্যার, কি খাবেন? কাব্যের কথা শুনে সাগর আর তানজিলা কাব্যের দিকে তাকালো। সাগর বলল, তুমি আমাদের চিনো? কেন চিনব না? আপনাদের তো প্রতিদিন টিভিতে নিউজ দেখি। সুপার হিরোদের মতো অন্যায়কারীদের যেভাবে শাস্তি দেন। তানজিলা সাগর হাসল। সাগর বলল, ঠিক আছে, এই খাবারগুলো নিয়ে এসো। একদিন রাত 12টা। কাব্য রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তখনই পেছন থেকে কেউ এসে কাব্যর মাথায় বাড়ি মারল। কাব্য রাস্তার উপর লুটিয়ে পড়ল। লাবণ্য কাব্যের সামনে দাঁড়িয়ে কাব্যকে বলল, তোদের সাথে তোর এত কথা বলার কি আছে? তোর কি সন্দেহ করতো? তোর গতিমতি না আমার বুঝতে পারতেছি না। কাব্য মুচকি হেসে, আপনি ভয় পাবেন না, কোনো কিছু হবে না। সন্দেহের কোনো কিছুই করতে পারবে না। কাব্য কথাটা বলেই চলে গেল। খাবার নিয়ে এসে তানজিলা আর সাগরের সামনে রাখলো। তারপর রাজদের কাছে গেল। কাব্য রাজদের বলল, তোরা চাইলে পুলিশের সাহায্য নিতে পারিস। ওনারা খুব ভালো পুলিশ, ন্যায়ের পথে কাজ করে। আবিদ থতমত খেয়ে, না না, আমরা গ্রামে যেতে পারলেই হবে। ঠিক আছে। কাব্য চলে আসলো ওদের সামনে থেকে। কাব্যের ফোনে কল আসলো।
কাব্য ফোন রিসিভ করে ওপাশ থেকে রাজদের অপকর্মের কথা শুনে মুচকে হাসল। ফোনটা রেখে দিল। কাব্য মনে মনে বলছে, ওদের সুযোগ দিব নাকি ওদের পুলিশের কাছে ধরিয়ে দেব? ওরা ওদের ভুল বুঝতে পেরেছে, তাহলে একটা সুযোগ দিয়েই দেখি, যদি ভালো হয়ে যায়। কাব্য ভাবতে লাগলো কথাগুলো। রাজরা খাওয়া শেষ করে এসে কাব্যের সামনে দাঁড়ালো। লাবণ্য পাশ দিয়ে কাব্যের হাতে টাকা দিল। কাব্য টাকাগুলো নিয়ে রাজের হাতে দিয়ে, জীবনে ভালো কিছু করার চেষ্টা করিস, ভালো কিছু পাবি। তোর এই ঋণ কখনো শোধ করতে পারবো না। তুই আমাদেরকে অনেক বড় উপকার করলি, আর কখনো খারাপ কাজ করবো না কেহ। কাব্য ওদের সাথে রেস্টুরেন্টের বাহিরে এসে ওদের বিদায় দিয়ে দিল। কাব্য রেস্টুরেন্টের ভেতর ঢুকলো। সাগর বিল দিয়ে তানজিলাকে নিয়ে বের হয়ে গেল। লাবণ্য কাব্যকে বলল, তোর বন্ধুদের পুলিশের সহায়তা নিতে বলতে, পাশ থেকে আমি সহায়তা করতাম। কাব্য হেসে, ওরা নিজেরাও ফেসে যেত। কাব্যের কথা শুনে লাবণ্য অবাক হয়ে গেল। কাব্য চলে গেল অর্ডার নিতে ভেতরে। কিছুক্ষণ পর তামান্না রেস্টুরেন্টের ভেতরে ঢুকে কাব্যকে ডাকলো। কাব্য আসতেই কাব্যকে বলল, চলো আমার সাথে। কোথায় ম্যাডাম? যেখানে মন চাই, চলো। তামান্না লাবণ্যকে এদিকটা সামলাতে বলেই কাব্যকে নিয়ে চলে গেল। লাবণ্য মনে মনে বলল, আজ কোনো অঘটন না ঘটে যায়। তামান্না কাব্যকে নিয়ে একটা পার্কের ভেতর আসলো। কাব্য জিজ্ঞেস করলো, ম্যাডাম পার্কে কেন এসেছেন? এত কথা বলো কেন তুমি? হ্যাঁ, আমি যেখানে এসেছি সেখানেই যাবে থাকবে, কোনো কথা বলবা না। সরি ম্যাডাম। এত ভালো সাজতে হবে না। তামান্না কাব্যকে নিয়ে সামনের কিছুটা দূরে হাঁটলো। হঠাৎ করে কাব্যর দু হাত ধরে সামনে দাঁড়িয়ে পড়ল। কাব্য অবাক হয়ে গেল। তামান্না হাত দুটো ধরে কাব্যের চোখের দিকে তাকিয়ে, আমি জানি না তোমার ভিতর এমন কী যে শক্তি আছে, আমাকে এভাবে ঘায়েল করে ফেলল। যত দিন যাচ্ছে ততই আমি তোমার প্রতি দুর্বল হয়ে পড়ছি। আমার তুমি ছাড়া কোনো কিছুই ভালো লাগে না, সময় কাটতে চাই না। কাব্য, আমি তোমাকে সত্যি অনেক ভালোবেসে ফেলেছি। আমার মনের কথা না বলা পর্যন্ত আমার কোনো কিছুতেই শান্তি মিলছে না। মনের কথা আর ধরে রাখতে পারলাম না, দম যেন বন্ধ হয়ে আসছে। কাব্য তামান্নার কথায় হা হয়ে তামান্নার চোখে চোখ রাখল। কিছু একটা ভেবে কাব্য তামান্নার হাত ছিটকে ছাড়িয়ে দিয়ে, আপনি কি পাগল হয়েছেন? কি বলছেন বুঝতে পারছেন? আমি কে আর আপনি কে, এটা কখনো সম্ভব না। আমি চাকরি ছেড়ে দেবো। দিন দিন আপনার ছেলে মানসিকতা বেড়ে যাচ্ছে, দরকার নেই আমার এই চাকরির। কাব্য কথাটা বলে চলে গেল। তামান্না থ হয়ে কাব্যের চলে যাওয়া দেখছে। নিজের অজান্তেই চোখ বেয়ে পানি পড়তে লাগলো। রাত 8টা। সাগর গোপন তথ্যের মাধ্যমে সোর্স দিয়ে অভিযান চালিয়ে কয়েকটা ট্রাক জব্দ করল। ট্রাকের ভেতর সব আগ্নেয়াস্ত্রে ভরপুর। শহরে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য এসব আড়া হয়েছে। সাগর অস্ত্রের ট্রাকে উঠে ড্রাইভারের মাথায় পিস্তল ঠেকিয়ে, নিয়ে চল আমাকে, যেখানে চালান পৌঁছে দেবে। ড্রাইভার ভয়তে গাড়ি চালাতে লাগলো। শহরের এক কোণে একটা গুদাম ঘরের সামনে এসে থামলো। ট্রাক দেখে একজন এগিয়ে এসে তার লোকদের বলল অস্ত্রগুলো নামাতে। যখনই তার লোকজন ট্রাকের কাছে যেয়ে তার উঁচু করলো, তখনই দেখলো সব পুলিশের সোর্স। ওদের দিকে বন্দুক তাক করে আছে। সবাই পেছনের দিকে সরতে লাগলো। সাগর ট্রাক থেকে নেমে লোকটার দিকে পিস্তল তাক করে, তোর সাথে সময় নষ্ট করে আমার কোনো কাজ নেই। আমি জানি তোকে মেরে ফেললেও তুই স্বীকার করবি না। এই চালান কে পাঠিয়েছে, এর থেকে তুই মরে যা। সাগর কথা শেষ করতে না করতেই গুলি চালিয়ে দিল। লোকটার কপাল ভেদ করে গুলি চলে গেল। লোকটা মাটিতে লুটিয়ে পড়ল। সাগর সবাইকে ধরে বেঁধে নিয়ে যেতে বলল। সাগর ট্রাক নিয়ে চলে গেল। সোর্সরা সবাইকে দড়িয়ে দিয়ে বেঁধে গাড়িতে উঠিয়ে নিয়ে চলে গেল। মিডিয়ার লোকজন এটা নিয়েও নিউজ করলো। নিউজটা উপর মহল পর্যন্ত পৌঁছে গেল। অপকর্মের সাথে যারা জড়িত তাদের অসুবিধা হয়ে গেল। সাগরকে অনেকে গাড়ি পর্যন্ত দিতে লাগলো। লাবণ্য নিউজ দেখে কাব্যকে বলল, অফিসার, সাগর কি করেছে জানো তো? হ্যাঁ, সব কিছু জানি। নিউজে যেটা দেখেছেন সে তথ্য আমি দিয়েছিলাম। লাবণ্য অবাক হয়ে, তুমি জেনে কেন পুলিশকে বলতে? প্রশাসনের লোক কতদূর কি করতে পারে সেটা দেখেছি। যদি না পারে, আমি তো আছি, সব ঠিক করে দেব। লাবণ্য কাব্যের কথায় চুপ হয়ে গেল, আর কিছু বলল না। এভাবে চলতে লাগলো বেশ কিছুদিন।
লাবণ্য খেয়াল করছে কাব্যকে সেদিন নিয়ে যাওয়ার পর থেকেই তামান্না রেস্টুরেন্টে আসে না। ফোন সুইচ অফ। লাবণ্য কাব্যকে ডেকে, সেদিন ম্যাডামের সাথে গেছিলি, তখন কি কোনো কিছু হয়েছিল? কই কিছুই হয়নি তো, কেন? এমনি। লাবণ্য তামান্নার বাসায় যায়। সেখানে যেয়ে জানতে পারে ম্যাডাম বাসায় নেই, বাহির হয়েছে। এভাবে আরও বেশ কিছুদিন কেটে গেল। লাবণ্য কাব্যের কাছে রোজ রোজ তামান্নার কথা জিজ্ঞেস করে সেদিন কোনো ঝামেলা হয়েছিল কিনা, কাব্য কিছু করেছে কিনা। তো লাবণ্য কাব্যকে এমন অনেক প্রশ্নই করতে লাগলো। কাব্য প্রতি কথার উত্তর দিতে দিতে অতিষ্ঠ। লাবণ্য টেনশনে পড়ে গেল। কাব্য তামান্নার কোনো ক্ষতি করেনি তো? লাবণ্যর বিভিন্ন রকম সন্দেহ হতে লাগলো। রাত 1টা। কাব্য ওয়ার্ডরোব গিয়ে তামান্নাদের বাসার ভেতরে ঢুকলো। কেউ টের পেল না। কাব্য তামান্নার রুমের ভেতর ঢুকতেই তামান্না বলল, কে? কাব্য সাথে সাথে লাইটটা জ্বালালো। তামান্নাকে দেখে অবাক হয়ে গেল। ভূত দেখার মতো অবস্থা। তামান্নার চেহারার দিকে তাকানোর মতো অবস্থা নেই। তামান্না কাব্যকে দেখে, তুমি কিভাবে ঢুকলে আমার রুমে? দারোয়ানকে তো বলেছি আমি বাসায় নেই। দারোয়ানের চোখে ফাঁকি দিয়ে এসেছিস। আপনাদের এই অবস্থা কি করেছে? আমার শরীর, আমি যা ইচ্ছে তাই করব। কাব্য তামান্নার সামনে বসে হাত কাঁপতে কাঁপতে তামান্নার হাত দুটো ধরে। কেন এমনটা করলেন? আপনার জন্য আমাকে সবাই সন্দেহ করছে। আপনি আমাকে নিখোঁজ করে ফেলেছেন, আরও অনেক কিছুই। প্রতিদিন আমাকে এমন কথাগুলো শুনতে হয়। আমার ক্ষতি করে বলছো এই কথা? সবাই তো ঠিকই কথা বলছে। আমি মরে গেলে তার জন্য তোমাকেই দায়ী করব। আমার যখন হবে না তখন তোমাকে কারোর হতে দিব না। এমন পাগলামি করবেন না, যেটা সম্ভব না তা কখনোই সম্ভব না। আপনি চাঁদ, আমি বামন, এটা কেউ মেনে নেবে না। কেউ মানুক আর না মানুক, আমি তো মানি। সমস্যা কোথায়? আপনি বুঝতে পারছেন না আমার কথা। তামান্না কাব্যর থেকে হাত ছাড়িয়ে নিয়ে কাব্যকে জড়িয়ে ধরে। আমি বুঝতে চাই না কিছু, আমি বুঝতে চাই না। তুমি শুধু আমাকে ফিরিয়ে দিও না, আমি মরে যাব। কাব্য আর কোনো রাস্তা না পেয়ে, আমাকে একটু সময় দেন, আমি ভেবে বলবো আপনাকে। ছাড়ুন। তামান্না কাব্যকে ছেড়ে দিল। চোখ মুষ্ট কাব্য বলল, আসি আমি। কাব্য কথাটা বলে রুম থেকে বের হয়ে গেল। কিছুক্ষণ পর কাব্য খাবার নিয়ে রুমে ঢুকে, না খেয়ে খেয়ে তো শরীরের 12টা বাজিয়ে ফেলেছেন, খেয়ে নিন এখন, অনেক তো হলো। তামান্না মাথা নিচু করে নিল। কাব্য তামান্নার সামনে বসে খাবার হাতে নিয়ে তামান্নার মুখের সামনে ধরল। তামান্না মাথা উঁচু করে কাব্যের দিকে তাকালো। কাব্য চোখের পলক ফেলল। তামান্না হা করল। কাব্য তামান্নাকে খাইয়ে দিল। খাওয়া শেষে কাব্য তামান্নাকে রেস্টুরেন্টে যাওয়ার কথা বলে বাসা থেকে চলে গেল। তামান্না মনে মনে বলছে, তোমাকে আমার যে কোনো মূল্যে নিজের করে নেব। সকালে তামান্নার রেস্টুরেন্টে আসতেই লাবণ্য তামান্নার অবস্থা দেখে অনেক প্রশ্ন করতে লাগলো। এমন অবস্থা কিভাবে হলো, কি হয়েছে? তামান্না তেমন কিছু না বলে এড়িয়ে গেল। লাবণ্য আর কিছু বলল না। দেখতে দেখতে আরও বেশ কিছুদিন কেটে গেল। একদিন রাতে রেস্টুরেন্ট বন্ধ করে বের হয়ে লাবণ্যকে বলল, আপনি চলে যান, আমার একটু কাজ আছে, কাজটা সেরে বাসায় আসবো। এখন আবার কোথায় যাবে? কোনো সমস্যা হয়েছে? না, ফুল কিনতে যাব ম্যাডামের জন্য। লাবণ্য কাব্যর কথা শুনে হা হয়ে গেল। লাবণ্য কিছু বলতে যাবে তখনই ফাইয়াজ এসে হাজির হলো। লাবণ্য ফাইয়াজের সাথে চলে গেল, কাব্যও চলে গেল। রাত 12টা। কাব্য রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে আর তামান্নার কথা ভাবতে লাগলো। কিভাবে তামান্নার থেকে নিজেকে দূরে সরিয়ে নেবে। কাব্য ভাবতে ভাবতে সামনের দিকে যেতে লাগলো। তখনই হঠাৎ মাথায় পেছন থেকে সজোরে আঘাত করলো। কাব্য পেছনে হাত দিয়ে মাথা চেপে ধরে পেছনে ফিরতেই রাস্তার ওপর বেহুশ হয়ে পড়ে গেল। কাব্য ধরে গাড়িতে ওঠালো। গাড়ি চলে গেল। রাত 1টা। তামান্না একের পর এক কাব্যকে ফোন দিয়ে যাচ্ছে, কিন্তু ফোন তুলছে না। তামান্না এয়ারপোর্ট আজমল চৌধুরীকে রিসিভ করতে এসেছে। তামান্না লাবণ্যকে ফোন দিল। এত রাতে তামান্নার কল দেখে লাবণ্য অবাক হয়ে গেল। লাবণ্য কল রিসিভ করতেই কাব্যের কথা জিজ্ঞেস করতে বলল, দেখছি ও বাসায় এসেছে কিনা ম্যাডাম। তামান্না কল কেটে দিল। কিছুক্ষণ পর আজমল চৌধুরী আসলো। তামান্না যে আজমল চৌধুরীকে জড়িয়ে ধরল। আজমল চৌধুরী কাব্যের কথা জিজ্ঞেস করলো। তামান্না মন খারাপ করে বলল, ফোনই ধরছে না। আচ্ছা বাসায় চলো, ওকে বাসায় আসতে বলিস, আমি কথা বলে নেব। তামান্না আর আজমল চৌধুরী এয়ারপোর্ট থেকে বাহির হয়ে গাড়িতে উঠলো। গাড়ি চলতে শুরু করলো।
আরেকবার লাবণ্যকে কল দিল। লাবণ্য কল রিসিভ করে বলল, ম্যাডাম, কাব্য বাসায় ফেরেনি। আমাকে বললো কাজ আছে। ওর ফোনে ফোন দিচ্ছি, ধরছে না, হয়তো কোনো কাজে আছে। এত রাতে ওর কিসের কাজে এই শহরে? ও নিশ্চয়ই চলে গেছে। লাবণ্য মনে মনে বলছে, ও কি কাজ করে জানলে ভয়তে কেঁপে উঠবে ম্যাডাম। ওকে নিয়ে স্বপ্ন দেখা বন্ধ হয়ে যাবে। তামান্না কল কেটে দিয়ে আজমল চৌধুরীকে বলল, আমি গ্রামে যাব, ও হয়তো গ্রামে চলে গেছে। আচ্ছা মামনি, শান্ত হ, বাসায় চল, ঠান্ডা মাথায় সব ভাবা যাবে। আজমল চৌধুরী কথা শেষ হতে না হতেই ড্রাইভার কড়া ব্রেক করলো। সাথে সাথে আজমল চৌধুরী তামান্নার সামনের দিকে ঝুঁকে গেল। সামনে একটা গাড়ি এসে পথ আটকিয়েছে। পেছনে তাকিয়ে দেখলো আরেকটা গাড়ি। তামান্না অবাক হয়ে গেল। বন্দুক হাতে কয়েকজন গাড়ির কাছে এসে বন্দুক তাক করলো। ড্রাইভার ভয়তে গাড়ির দরজা খুলে দিল। একজন ড্রাইভারকে নামিয়ে দুজনে গাড়িতে উঠে পড়লো। একজন গাড়ি চালানো শুরু করলো, আরেকজন পেছনে পিস্তল ঠেকিয়ে কোনো রকম চিল্লাবি না, এখানে বাপ মেয়ে মেরে ফেলে চলে যাব। তামান্না তাজমল চৌধুরী ভয় পেয়ে গেল। রাত 2টা। কাব্য চোখ খুলতে দেখলো চেয়ারে বাঁধা, শরীর বেয়ে রক্ত পড়ছে, মাথার রক্ত কপালে এসে জমতে শুরু করেছে। কাব্য সামনের দিকে তাকাতে দেখলো কয়েকজন বন্দুক হাতে দাঁড়িয়ে আছে, কেউ মজা করছে। কাব্য পাশে তাকাতে দেখলো আফরিন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। কাব্যের হুঁশ আসছে দেখে একজন বলল, বস চোখ খুলছে, ব্যস্ত আসুন। কাব্য লোকটার কথা শুনে সামনের দিকে তাকালো। আবছা আলোর ভেতর থেকে একজন বেরিয়ে আসলো। কাব্য পুরো থ হয়ে গেল, এ কাকে দেখছে? এটা তো অফিসার সাগর। সাগর কাব্যের সামনে এসে, কি ভেবেছিস তুই একাই ছদ্মবেশ ধারণ করে আমাদের শেষ করবি? দেখলি তো আমি ছদ্মবেশ নিয়ে কেমন চমক দিলাম। হা 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 হা। সাগরের কথায় কাব্য হা হয়ে গেল। কাব্য বলল, তুই যাদের মেরেছিস তারা তো তোরই লোক ছিল। সাগর হেসে দিয়ে, হ্যাঁ ছিল ছিল, ওরা আমাকে চিনত। ওরা মূর্খ, কোনো কাজের না। আমার নামও বলে দিত, তাই তো কোনো প্রমাণ রাখিনি। আমার সাজানো গোছানো সব কিছু তুই ধ্বংস করে ফেলেছিস। তোকে মেরে আমি আবারও সাজাবো এই শহর আমার মতো করে। কেউ কোনো কথা বলার সাহস পাবে না। হা 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 হা। কাব্য অবাক হয়ে চেয়ে রইল সাগরের দিকে। সাগর কাব্যের বাম গালে ঘুষি মারে। কাব্য ডান দিকে মুখ ঘুরতে দেখলো তামান্না আর আজমল চৌধুরীকে পিস্তল ঠেকিয়ে টেনে নিয়ে আসছে। সাগর ওদের দেখে, স্বাগতম আজমল চৌধুরী। আজমল চৌধুরী আর তামান্না সাগরকে দেখে অবাক হয়ে গেল। তামান্না কাব্যকে বাঁধা অবস্থায় রক্তাক্ত দেখে ছুটে কাব্যর দিকে চলে গেল। আজমল চৌধুরী বলল, অফিসার, আমাদেরকে কেন ধরে নিয়ে এসেছেন? তোরে মারার জন্য। আমার সাজানো গোছানো সব প্ল্যান তোরা বাপ মেয়ে মিলে এই কিটকে পুষি সব শেষ করে দিয়েছিস। তোদের কাউকে আমি ছাড়বো না। আজমল চৌধুরী অবাক হয়ে, কি বলছেন আপনি এসব? এমন ভাব করেছিস যেন কিছুই জানিস না। হা 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 হা। কি ভেবেছিস অয়েটারকে চিনতে পারবো না? ডাক ডেভিল, ডাক হ্যাকার কিং নাম ব্যবহার করে অয়েটারকে ছদ্মবেশে রাখবি? কি বুঝবে না? অনেক কষ্ট হিসাব মিলিয়েছি রে, অনেক কষ্টে। আপনি কার কথা বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। সাগর কাব্যের পেছনে যেয়ে কাব্যের চুল মুঠ করে টেনে ধরে। একে চিনতে পারছিস না? তোর বাপ মেয়ে একই শহরে নিয়ে এসে আমার প্ল্যান আমার লোকদের মেরে ফেলেছিস। আজমল চৌধুরী অবাক হয়ে, কে ও? ডাক ডেভিল হ্যাকার কিং। নাটক করছিস আমার সাথে? হা 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 হা। আজকের দিনটার অপেক্ষা ছিলাম রে, আজকের দিনটার অপেক্ষা ছিলাম। হা 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 হা। আজমল চৌধুরী তামান্না থ হয়ে গেল। তামান্না কাব্যের থেকে কিছুটা দূরে সরে গেল। কাব্য হেসে দিল। আজমল চৌধুরী বলল, কী সব বলছেন? ও সামান্য ওয়েটার, আপনার ভুল হচ্ছে। সাগর ধমক দিয়ে, চুপ, একদম চুপ। তোদের শেষ করতে পারলেই আমার শান্তি। সাগরের ইশারায় আজমল চৌধুরীকে ধরে চেয়ারের সাথে বাঁধল। সাগর এসে তামান্নার চুলের মুঠি ধরে। কি মামনি, ওয়েটারকে দিয়ে আমার লোকদের মেরেছ? এখন তোমার যা অবস্থা করব।
ওকে ছেড়ে দে, ওর সাথে তোর কোনো সমস্যা নেই, যা সমস্যা আমার সাথে। ও জানে না আমি এসব করেছি, ওকে ছেড়ে দে। সাগর তামান্নার চুলে মুঠি ধরা অবস্থায় ধাক্কা মারল। তামান্না কিছুটা দূরে যেয়ে দেয়ালের সাথে মাথায় বাড়ি খেয়ে বেহুশ হয়ে পড়ে গেল। কপাল বেয়ে রক্ত পড়ছে। কাব্য হুঙ্কার দিয়ে, সাগর তুই ভুল করছিস, তোর মরণ চলে এসেছে। সাগর কাব্যের কাছে যেয়ে কাব্যকে মারতে লাগলো আর বলতে লাগলো, তোর মরণ আমার হাতে, তুই কি মরবি? গ্রামে আমার লোকজন গেছে তোর মাকে শেষ করে দিতে। আমি সব কিছু করেছি, তার জন্য তুই অন্যকে কেন শাস্তি দিবি? আমাকে মেরে ফেল, আর অন্য কারো ক্ষতি করিস না। সাগর জোরে হেসে ওঠে। তোকে মারবো সাথে সবাইকে, তারপর ধ্বংস করবো এই শহর। অন্ধকারপুরী হবে এই শহর, কেউ বাঁচবে না রে, কেউ বাঁচবে না। সাগরের নাম শুনে থর 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 করে কাঁপবে সবাই। সাগর কথাগুলো বলছে আর মারছে। আফরিন কোনো রকম চোখ মেরে, ওকে মেরো না, ছেড়ে দাও। কাব্য, আমাকে মাফ করে দিও, আমি পারিনি তোমাকে রক্ষা করতে। একজন আফরিনের চুলের মুঠি ধরে দাঁড় করালো। হকি দিয়ে সাগর আফরিনের মুখের ওপর সজোরে বাড়ি মারে। আফরিন মুখ থুবড়ে পড়ে যায়। কাব্যের গলা দিয়ে যেন স্বর বের হচ্ছে না। সাগর অট্ট হাসিতে ফেটে পড়ল। সাগর ও লোকদের বলল, তোরা দাঁড়িয়ে কি দেখছিস? ওর থেকে সই নিয়ে আপ্যায়ন কর। আমি ডার্ক ডেভিলকে আপ্যায়ন করি। সাগরের কথায় সাগরের লোকজন আজমল চৌধুরীর কাছে যেয়ে জোর করে স্ট্যাম্পে সই নিতে লাগলো। সাগরের ফোন বেজে উঠল। সাগর ফোন রিসিভ করতেই ওপাশ থেকে, বস, শেষ করে দিয়েছে কাব্যর মাকে। সাগর জোরে হেসে উঠল। কাব্য কথাটা শোনা মাত্র নিজের সর্বোচ্চ দিয়ে ছটফট করতে লাগলো। সাগর কাব্যের মাথায় পিস্তল ঠেকিয়ে, শান্ত হ, শান্ত হ। এতদিন আমাদের অশান্ত রেখেছিস। তোদের সবাইকে মারলেও মনে কষ্ট দূর হবে না আমার। আমার আধিপত্য বাঁচিয়ে রাখছে যে তোকে মারতেই হবে। সাগর পিস্তলের ট্রিগারে চাপ দিতে যাবে তখনই পেছন থেকে কেউ বলে উঠল, কিরে কালা, ধামাকা এখন বাকি। কালা নামটা শুনতেই সাগর থমকে যায়, পেছনে তাকিয়ে হা হয়ে। আনন্দ, তুই তুই এখানে কিভাবে বেঁচে আছিস? তোকে তো সেদিন রাতে আমার লোকেরা। তবে মরিনি আনন্দ থেকে। আজ আমি এমডি, তোকে অনেক খুঁজেছি, আজ তোকে পেয়ে গেলাম। চিনি যখন পেলিছিস, ছদ্মবেশ থেকে কি করবো? তোকেও পেয়ে গেলাম, নিজ হাতে মারবো তোকে। হা 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 হা। সব লীলা খেলা আজকেই শেষ করে দেব। আজ আমার অনেক খুশি লাগছে রে, অনেক খুশি। সাগর কথাটা বলে নিজের মুখ থেকে মুখোশটা খুলে ফেলে। সবাই হা হয়ে গেল। সাগর বলল, এই মার ওকে। সাগরের লোকজন এমডির দিকে এগিয়ে গেল। পেছন থেকে দু হাতে দুটি বন্দুক নিয়ে গুলি করতে করতে সামনের দিকে এগিয়ে আসছে। কাব্য হা হয়ে গেল, এটা কাকে দেখছে? এটা তো লাবণ্য। লাবণ্য কবে বন্দুক চালানো শিখলো? লাবণ্য সামনের দিকে এগোচ্ছে আর গুলি করছে। সাগর পেছনের দিকে যে লোকালো। লাবণ্য কাব্যের সামনে দাঁড়িয়ে, ধামাকাটা কেমন ছিল? কাব্য মাথা নাড়ালো। এমডি এগিয়ে আসলো। সাগর তার লোকদের গুলি চালাতে বলল, কিন্তু কেউ সাগরের কথা শুনল না। সাগর অবাক হয়ে গেল। সাগরের দিকে কয়েকটা বন্দুকের নল ঠেকালো। সাগর হা হয়ে গেল। এমডি বলল, কিরে কালা, কেমন দিলাম? তোর সব লোককে আমার দলে কিনে নিয়েছি, পালাবি কোথায়? তোকে মারলেই শহরের শান্তি ফির। এতদিনের আসল কীটে খুঁজে পেয়েছি। লাবণ্য যে সাগরের হাত থেকে পিস্তল নিয়ে কলার টেনে ধরে নিয়ে এমডির সামনে দাঁড় করালো। এমডি কাব্যের দিকে তাকিয়ে, তুই কি ভেবছি তোকে আমি চিনব না? তুই আমাকে সেদিন রাতে বাঁচিয়েছি। হাসপাতালে সিসিটিভি ফুটেজ দেখে তোকে শনাক্ত করি, তারপর তোর উপর নজর রাখি। তোর গ্রামে তোর করিম চাচার সাথে কথা বলে জানতে পারি তুই ওখানকার এক চাঁদাবাজকে ভোর রাতে মেরে নদীতে ভাসিয়ে দিয়েছিস। তোর ব্রেন অনেক ভালো, তোকে আমি ভর্তি করাই। তুই আমার প্রতিটা বিপদে আমাকে রক্ষা করেছিস, ক্ষতির হাত থেকে উদ্ধার করেছিস। আমি তোর কাছে ধরা দিই। আজ তোর বিপদ তোর পাশে না থাকলে হয় এই শুধু কি আইবে আমার? তুই একা সবাইকে রক্ষা করবি, একাই হিরো হবি? তোরা রক্ষা করতে চলে এলাম। কাব্য হাসলো। আজমল চৌধুরী হা হয়ে শুনছে সব। লাবণ্য কাব্যের বাঁধন খুলে দিল।
কাব্য উঠে দাঁড়াতে যেয়েই পড়ে গেল। লাবণ্য ধরল। কাব্য বলল, ওদেরকে হাসপাতালে নাও। এমডির লোকজন তামান্না, আফরিন, আজমল চৌধুরীকে নিয়ে চলে গেল। এমডি হকি হাতে নিয়ে সাগরকে পেটাতে শুরু করলো। সাগর বাঁচার জন্য এমডির পা জড়িয়ে ধরে। আমাকে মারিস না, তুই যা চাস সবই দেব, আমাকে ছেড়ে দে প্লিজ। এমডি পা ছিটকে মারল। সাগর কিছুটা দূরে সরে গেল। এমডি সাগরকে সজোরে বাড়ি মারতে লাগলো আর বলল, তোর জন্য এই শহর অন্ধকার নগরীতে পরিপূর্ণ ছিল, তোকে ক্ষমা করিনি কিভাবে? এমডির লোকজন সাগরকে মারতে লাগলো। লাবণ্য কাব্যর অবস্থা দেখে কাব্যকে নিয়ে বাহির হয়ে গাড়িতে উঠিয়ে নিয়ে চলে গেল। এমডি সাগরকে মেরে ঝুলিয়ে রেখে লোকজন নিয়ে চলে গেল। তানজিলা খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসলো। মিডিয়ার লোকজন নিউজ করতে লাগলো। তানজিলা সোর্সদের দেহগুলো গাড়িতে ওঠাতে বলল। তানজিলার ফোনে মেসেজ আসার শব্দ হলো। ফোনটা বের করে দেখলো ডার্ক হ্যাকার কিং ভিডিও পাঠিয়েছে। ভিডিও চালু করে দেখে পুরো অবাক হয়ে গেল। তাহলে অফিসার সাগরই ছিল ত্রাস। তার কথায় এতদিন সব কিছু ঘটেছে। শহরটাকে ওর আন্ডারে করে রেখেছিল। না জানি আর কোথায় এমন অপরাধ চালিয়েছে। তানজিলা মিডিয়ার সামনে দাঁড়িয়ে ধীরে ধীরে সব কিছু বলতে লাগলো। আস্তে আস্তে করে সব খোলাসা করে দিল। ডার্ক ডেভিলকে ধরার প্রসঙ্গে প্রশ্ন করলে তানজিলা বলল, অন্যায় থাকবে না সেখানে ডার্ক ডেভিল থাকবে না। অন্যায় যেখানে, ডেভিল সেখানে। আমরা তদন্ত করে ডার্ক ডেভিলকে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসবো। তানজিলা গাড়িতে উঠে চলে গেল। মিডিয়ার লোকজন যে যার মতো নিউজ করতে লাগলো। সকাল 11টা। তামান্নার জ্ঞান ফিরতেই দেখলো আজমল চৌধুরী বসে আছে পাশে। তামান্না উঠেই, বাবা, কাব্যের কিছু হয়নি তো? ও ঠিক আছে তো? ওই লোক যা বলেছে সব মিথ্যে। কাব্য অনেক ভালো, ও এমন কাজ করতে পারে না। কাব্য কোথায়? আমি কাব্যর কাছে যাব। শান্ত হ মা। বলো বাবা, কাব্য কোথায়? ও ভালো আছে? ওর কিছু হয়নি তো? এ শহর ভালো না, আমি ওকে নিয়ে ওর গ্রামে চলে যাব। ওই শহরে আর আসবো না, গ্রামই ভালো। তামান্নার কথা শেষ না হতেই তানজিলা বেডের ভেতর ঢুকে, কাব্য ভালো আছে, পাশের বেডে আছে। তামান্না উঠে পাশের বেডে গেল। কাব্য চোখ বন্ধ করে শুয়ে আছে, শরীরে ব্যান্ডেজ, পাশে এমডি বসা। তামান্না বলল, ও চোখ বন্ধ করে আছে কেন? কাব্য, কাব্য, চোখ খুলো না। তোমাকে এই শহরে থাকতে হবে না, আমরা গ্রামে চলে যাব। তামান্না কেঁদে দিল। এমডি তামান্নাকে শান্ত হতে বলল। কিছুক্ষণ পর কাব্য চোখ খুলল। এমডি কাব্যর হাত চেপে ধরল। কাব্যের চোখ বেয়ে পানি ঝরছে। এমডি বলল, কাঁদছিস কেন তুই? কাব্য কষ্টে আস্তে করে বলল, মা। কাব্য চোখটা বন্ধ করে নিল। তোর মায়ের কিছু হয়নি, ওরা সব আমার লোক ছিল, ভালো আছে, তোর জন্য বাসায় অপেক্ষা করছি। কাব্য চোখ খুলল। এমডি ফোন বের করে ভিডিও দেখালো। কাব্যের চোখে মুখে হাসি ফুটে উঠল। তামান্না এসে কাব্যর চোখের পানি মুছে দিয়ে, তুমি অনেক খারাপ। তুমি মিথ্যা দোষ কেন মাথায় নিলে? ওই লোকগুলো অনেক খারাপ। আমরা আর শহরে থাকবো না, গ্রামে চলে যাব। ভালো না শহর। তোমাদের যাওয়ার সব ব্যবস্থা করে রেখেছি, বুঝেছো? তোমরা গ্রামেই থাকবে। আমার কোম্পানির 40% শেয়ার কাব্যর নামে করে দিয়েছি। কাব্য তামান্না অবাক হয়ে গেল। এমডি উঠে আজমল চৌধুরীর সাথে কথা বলে তামান্না কাব্যের সাথে বিয়ে দিতে রাজি করে। আজমল চৌধুরী আর না করল না। বিকেল 4টা। সবাই গাড়িতে উঠে রওনা দিল। মাঝ রাস্তায় আসতেই ড্রাইভার কড়া ব্রেক করলো। সবাই সামনের দিকে ঝুঁকে পড়ল। সামনে পুলিশের গাড়ি। কাব্য ঘাবড়ে যায়। তানজিলা গাড়ি থেকে নেমে এসে কাব্যের গাড়ির দরজার গ্লাসের চোখা দেয়। গ্লাস খুলে যায়। তানজিলা কাব্যের দিকে তাকিয়ে, যখন প্রয়োজন পড়বে তখন ডেকে নেব, এসে সাহায্য করতে হবে, না করলে কিন্তু সোজা লকাবে। ডার্ক ডেভিল হ্যাকার কিং। তানজিলার কথায় কাব্য হা হয়ে গেল। তানজিলা হেসে দিয়ে সরে দাঁড়িয়ে যেতে বলল। গাড়ি সব চলে গেল। তানজিলা মনে মনে বলল, অপরাধের জগতে আগে থেকেই তোমাকে শনাক্ত করেছি। আমাদের হাত পা বাঁধা ছিল, তুমি স্বাধীনভাবে শহরটাকে রক্ষা করলে, তাও তুমি আইনের চোখে অপরাধী। রাত 12টা। কাব্য গ্রামের বাড়িতে চলে আসলো। বাড়ির চারপাশে লাইটিং করা।
বাসায় লোকজনের আনাগোনা আগে থেকেই জেনেও সব করে রেখেছে। কাব্য আর তামান্নাকে করিমুন বেগম বরণ করে নিল। রাতের ভেতর দুজনের হলুদ বিয়ে সম্পূর্ণ হলো। বাসর ঘরে দুইজনকে দিয়ে সবাই চলে গেল। সবাই অনেক খুশি। কাব্যের বুকের উপর তামান্না মাথা রেখে, তুমি ডার্ক ডেভিল আর যাই হও না কেন, তুমি আমার ওয়েটার বয় হয়েই থাকবে। কোনো রকম ধামকি দিতে পারবে না, তাহলে কিন্তু তোমাকে চাকরি থেকে বের করে দিব। তুমি শুধুই আমার ওয়েটার। হ্যালো ভিউয়ার্স, তো সবাই কেমন আছেন? আশা করছি গল্পটা আপনাদের অনেক ভালো লেগেছে। এরকম নিত্য নতুন অবহেলার গল্প বা হ্যাকার সিরিজের গল্প আপনারা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা এরপরে এর থেকেও ভিন্ন রকমের হ্যাকার সিরিজ নিয়ে আসার চেষ্টা করব। আর হ্যাঁ, আমার ভয়েসে এখন থেকে অবহেলার গল্প আসবে। ধন্যবাদ। হ্যালো গাইজ, কী অবস্থা? সবাই কেমন আছেন? তা আমাদের ভিডিওটি সম্পূর্ণ যদি দেখে থাকেন আর আপনাদের কাছে ভালো লাগে তাহলে কমেন্ট করে যাবেন। আর কী ধরনের ভিডিও পেতে চান কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আর আপনাদের জন্য নিয়ে আসলাম, যারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান বা আমাদের সঙ্গে আড্ডা দিতে চান তাদেরকে বলছি, ভিডিওর নিচে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করলে আমাদের গ্রুপে নিয়ে যাবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।